হ্যালো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করব সেটা হচ্ছে আমরা লিটারেচার যে পড়ি বা লিটারেচারকে যে স্টুডেন্টরা যে অনার্স নেয়, এটার কিছু প্রাইমারি কন্ডিশনস আছে। মানে লিটারেচার আমরা কখন পড়ব, কোন কন্ডিশনসগুলো যদি ম্যাচ করে তখন আমি বুঝবো যে লিটারেচারটা আমার পক্ষে নেওয়াটা ঠিক হতে পারে। তো কিছু প্রাইমারি কন্ডিশনস থাকে যেগুলো না জানা থাকার ফলে অনেক সময় ভুলবশত স্টুডেন্টরা লিটারেচার অনার্স নিয়ে ফেলে এবং পরে দেখে যে না, সাবজেক্টটা তার সঙ্গে হয়তো তার ভালো লাগছে না, বা তার সে জানে না সে কেন পড়ছে, বা তার পড়ে কি হবে না হবে কোনো আইডিয়া নেই তার পরিষ্কার। তো এই কারণে কিছু কন্ডিশনস, কিছু প্রাইমারি কন্ডিশনস নিয়ে আমরা ডিসকাস করব আজকে। এই যোগ্যতাগুলো বা এই কন্ডিশনসগুলো যদি কারোর থাকে, যদি ম্যাচ করে, তাহলে সে মনে করতে পারে যে হ্যাঁ, আমি সাহিত্য নিতে পারি, সেটা বাংলা হোক ইংরেজি হোক যে কোনো ভাষার সাহিত্য আমি নিতে পারি এবং সেটা পড়তে পারি, আমার পক্ষে সম্ভব। তো এই প্রাইমারি কন্ডিশনসগুলো আমি এখানে মোটামুটি কতগুলো পয়েন্ট করে লিখেছি। প্রথমত, আমাদের যখন আমরা সাহিত্য নিই, একটা সাহিত্য নেওয়ার সময় স্টুডেন্টদের একটা ভুল ধারণা থাকে অনেক সময় যে সাহিত্য যখন আমি নিচ্ছি, আমি যখন ইংলিশ অনার্স নিচ্ছি, তখন বোধহয় আমার ইংরেজি গ্রামার আমাকে ওখানে শিখিয়ে পড়িয়ে নেবে। এটা কিন্তু একটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইংরেজি গ্রামারের কনসেপ্ট, ইংরেজি ভাষার দখল কিন্তু তোমাকে, লিটারেচার তুমি পড়তে এসছো, লিটারেচারে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখানো হবে না। ল্যাঙ্গুয়েজ তোমার জানা আছে এটা একটা কন্ডিশন, এটা ধরেই নেওয়া হবে যে তুমি ল্যাঙ্গুয়েজটা জানো, তোমার দখল আছে, ব্যাকরণে বানানে তুমি ভুল করো না। একটা জিনিস যখন তুমি লিখতে যাচ্ছ, তুমি জানো যে তুমি কি লিখতে চাইছো এবং সেটা তুমি লিখতে পারো। হ্যাঁ, ভোকাবুলারি সকলের সমান থাকে না, সেটা আলাদা কথা, কিন্তু তুমি যে মনের ভাবটা প্রকাশ করতে চাইছো সেটা তুমি সঠিকভাবে প্রকাশ করতে পারো কি না একটা ভাষায়, সেটা জরুরি। আমার যদি বানান, ব্যাকরণ, যতিচিহ্ন বা পাংচুয়েশন এবং টেন্সের সেন্স না থাকে, আমার যদি সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হয়, তাহলে আমি কখনোই সেই ভাষার সাহিত্য নিয়ে পড়ার চেষ্টা করতে গেলে সেটা ভুল হবে। সেটা 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 আমাকে অনেক কষ্ট দেবে, কারণ আমাকে গ্রামার আর শেখানো হবে না, উল্টে নম্বর কাটা যাবে, প্রচুর নম্বর কাটা যাবে। বারংবার সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হলে সেন্টেন্সগুলো ধরে ধরে কাটা যাবে। ঠিক যেমন একজন যখন অঙ্ক নিয়ে পড়ে, তুমি নিশ্চয়ই সে যোগ বিয়োগটা জানে, এটা তুমি এক্সপেক্ট করো। সে অঙ্ক যখন নিচ্ছে, সে যদি যোগে ভুল করে, তাকে কি তুমি অঙ্ক অনার্স নিতে বলবে? নিশ্চয়ই বলবে না। ঠিক তেমনি তুমি যখন সাহিত্য অনার্স নিচ্ছ, এটা তোমার বেসিক একটা কন্ডিশন, তোমার ল্যাঙ্গুয়েজের ওপরে দখল থাকতে হবে, এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। হ্যাঁ, সাহিত্য পড়ার সময় আমরা বিভিন্ন সময়ের ল্যাঙ্গুয়েজের যে ধরন ছিল, মানে একটা ল্যাঙ্গুয়েজ তো একই রকম থাকে না, এই সেঞ্চুরিতে যেমন আছে আগের সেঞ্চুরিতে, তার আগের সেঞ্চুরিতে একই রকম ছিল না, তার অনেক তফাৎ ছিল। সেইগুলোকে আমার আলাদা করে করে শিখতে হয়, সেটা পড়ার মাধ্যমে আমাদের শেখাটা হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ওখানে মূল শেখার বিষয়বস্তু হিসেবে কিন্তু ওটা নয়। লিটারেচার ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে দাঁড়ানো একটা জিনিস, ফলে ভিতটা যদি মজবুত না থাকে, ল্যাঙ্গুয়েজটা যদি তোমার দখল না থাকে, তাহলে লিটারেচারে আসাটা চূড়ান্ত ভুল। আমি এই কথাটা কেন বলছি, অনেকের ক্ষেত্রে এটা শুনে মনে হতে পারে যে এটা বলার কি দরকার আছে। এই কারণে বলছি, আমি যে ইংরেজি যখন পড়াই, তখন অনেক সময় আমি এটা স্টুডেন্টদের যেহেতু প্রথম প্রশ্নই করি, প্রথম ব্যাচের স্টুডেন্টদের, যে তুমি ইংরেজি কেন নিলে। অনেক সময় দেখেছি এই উত্তরটা আসে যে ইংরেজি নিলে ভবিষ্যতে দাম আছে। এক নম্বর, দেখো, দাম যে কোনো কিছুতেই থাকবে যদি তুমি সেটা ভালো করতে পারো। ইংরেজি নিলে দাম আছে, কিন্তু কম্পিটিশনও সেরকম আছে। আমাদের দেশের পপুলেশন জানো, কোটি কোটি ছেলে মেয়ে পাশ করছে সেটা জানো প্রত্যেক বছর। ফলে তুমি যদি ইংরেজি পড়লে দাম আছে, দাম তোমাকে কেউ এসে দিয়ে যাবে না, দামের মতন তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। এবার যে জিনিসটা তোমার আসছে না, যে জিনিসটার তুমি টেন্স কোথায় কোনটা প্রয়োগ করবে বুঝতে পারছো না, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক করতে পারছো না, বানান নিজের মতো বানিয়ে দিচ্ছ,
তাহলে তুমি তো দাম কোনো দিনই পাবে না। সে তুমি যে সাবজেক্টেই যাও তার কিছু বেসিক যোগ্যতা নিয়ে সেই সাবজেক্টে যাওয়াটা উচিত। শুধুমাত্র ওই সাবজেক্টটায় প্রচুর মার্কস ওঠে কিংবা ওই সাবজেক্টটায় প্রচুর দাম আছে, এই ধারণাটা ভুল ধারণা এক। আর দ্বিতীয়, অনেকে এই কথাটা বলে যে না, ইংরেজি নিয়ে পড়লে ইংরেজিটা শেখা হবে, ইংরেজি ভাষাটা শিখলে সরকারি চাকরির পরীক্ষায় একটা সুবিধে হবে। মানে সে তো ইংরেজি জানলে সরকারি চাকরির পরীক্ষায় সুবিধে, অঙ্ক জানলে সরকারি চাকরির পরীক্ষায় সুবিধে, কিন্তু সে তো আলাদা জিনিস। অঙ্ক জানলে সুবিধে বলে তো আমি অঙ্ক অনার্স নিয়ে পড়তে যাচ্ছি না। ঠিক তেমনি ইংরেজি অনার্স যখন আমাকে পড়ানো হয়, আমাকে লিটারেচার শেখানো হয়। আর চাকরির পরীক্ষায় যখন দেখা হয়, তখন দেখা হয় একটা মানুষের গ্রামার, তার ভোকাবুলারি, তার রাইটিং স্কিল, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। চাকরির পরীক্ষায় যা দেখা হয় আর লিটারেচারে যা শেখানো হয়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এই বেসিক ধারণাটা কিন্তু প্রথমে ক্লিয়ার রাখতে হবে। এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, তোমার যে শুধু গ্রামার ক্লিয়ার থাকলেই হবে তা তো অবশ্যই, কিন্তু তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিউটি। বিউটি মানে বিউটি অফ ল্যাঙ্গুয়েজ। সকলের এই সেন্সটা থাকে না। ধরো আমি একজনকে একটা জিনিস লিখতে বলছি, সে একটা প্রাণহীনভাবে, একটা নিস্পন্দ ভাষায় সে কোনো রকমে এই ঘটেছিল, তারপর সে গিয়েছিল, তারপর সে খেয়েছিল, তারপর সে বলেছিল, এরমভাবে বলে গেল, যে কথাটার মধ্যে বেসিক্যালি কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ কথা, যে কথাটার মধ্যে কোনো মাধুর্য নেই, কোনো স্নিগ্ধতা নেই, কোনো সৌন্দর্য নেই, কোনো আবেগ নেই, কিংবা অ্যানালিসিস নেই, থট নেই, চিন্তাভাবনা নেই। যে কথাটা বলার মধ্যে, যে আমি কথাটা বলতে চাইছি শুধু তাই নয়, আমার মধ্যে নিজের একটা আকাঙ্ক্ষা আছে যে আমি সেটা কেমন করে বলবো, কেমনভাবে এক্সপ্রেস করব। এক্সপ্রেশন ম্যাটার করে লিটারেচারে। তুমি শুধুমাত্র একটা রাম স্কুলে যায়, রাম বড় ভালো ছেলে, ওরকমভাবে তোমাদেরকে ওই সেই ছোটোবেলায় শেখানো হয়েছিল বাক্য গঠন, ওটা সাহিত্য পড়ার সময় কোনো রকম একটা দায়সারাভাবে লিখে দিলাম তা নয় কিন্তু। তো তোমার কি সেই আগ্রহটা আছে যে আমার গুছিয়ে কথা বলতে ভালো লাগে, আমার গুছিয়ে কথা লিখতে ভালো লাগে, আমার একজনের লেখা পড়ে মনে হয় বাহ কি সুন্দর বললো, তো এরকম সুন্দর তো আমার মাথায় আসে না, আমি তো ওই একই কথা বলতে চাই কিন্তু একটা ম্যাড়ম্যাড়েভাবে বলি। এইগুলোর প্রতি কি তোমার আকর্ষণ আছে? বেন জনসন বলেছিলেন, মুখ সবার থাকে, কিন্তু কথা বলাটা সকলের কিন্তু সমান হয় না। তেমনি একজন মানুষ, মানে কে কথা বলবে, কে মানে হু টক্স আর হু স্পিক্স, এই দুটোর মধ্যে তফাৎ আছে। তো মুখ তো সবারই থাকে, সবাই কি বাগ্মী হয়? ওটা একটা আর্ট। ঠিক তেমনি কলম সবার হাতেই থাকতে পারে, সবারই অক্ষর জ্ঞান থাকতে পারে এবং সবাই লিখতে পারে, আমি অমুক, আমি এখানে থাকি, আমি এই করি, কিন্তু তার মানে সবাই কি লেখক হয়? বা সবাই কি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়? সাহিত্যের বোধ, সাহিত্যের যে রসবোধ, সেটা কি সকলের থাকে? বা সকলের সেই টেন্ডেন্সি থাকে যে না আমার ওই বোধটা আমার মধ্যে মিসিং, ওইটা আসতে হবে? তো তোমার যদি সেই দিকে আগ্রহ থাকে তবে তুমি সাহিত্য নিতে পারো। তোমার যদি মনে হয় না কথা সুন্দর করে বলা, অসুন্দর করে বলা, এটা আবার কি ব্যাপার, এ তো ঠিক আমি বুঝলাম না, তাহলে সাহিত্যে তুমি ইন্টারেস্ট পাবে না। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজের দিক থেকে এক হচ্ছে আমি যা এক্সপ্রেস করতে চাই সেটা এক্সপ্রেস করতে পারি কি না, গ্রামার ঠিক রেখে, বানান ঠিক রেখে, এক, এবং এক্সপ্রেশনটাকে ক্রমাগত আরও কী করে ভালো করা যায়, আরও কী করে একটু সুন্দর করা যায়, ঠিক হলো না, একটু খুঁতখুঁতে বাতিক আর কি, এটা আমার আছে কি না। যদি এগুলো থাকে তাহলে বলতে পারো যে হ্যাঁ তুমি সাহিত্য পড়ার মতো তোমার একটা মন আছে। এবার এটা গেল প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনে যদি আমি যাই, তাহলে আমরা বলেছি যে সিরিয়াস অ্যাবাউট ফিকশন। ফিকশন কথাটা আমি বলেছি মানে আমি পোয়েট্রিকে বাদ দিচ্ছি বা আমি ড্রামাকে বাদ দিচ্ছি তা নয়। ফিকশন কথাটা আমি এই সেন্সে বলেছি, সাহিত্য যারা পড়ে না তাদের সম্পর্কে অন্যদের অনেক সময় একটা ধারণা থাকে, ও তো গল্পের বই পড়ে, ওর কাজ তো ওই গল্পের বই পড়া আর গল্পটাকে লিখে দিয়ে আসা। কিন্তু এমনকি আমাদের বন্ধুবান্ধবরাও পরীক্ষার দিন সকালবেলা বলতো তুই আমাকে গল্পটা বলে দে, বাংলায় বলে দে, আমি ইংরেজি করে লিখে দেবো। ব্যাপারটা সাহিত্যের কাজ কিন্তু তা নয়। সাহিত্যের কাজ কিন্তু গল্প যিনি লিখবার,
অর্থাৎ গল্প মানে আমি বলতে চাইছি কাল্পনিক একটা বিষয় বা একটা আবেগ, একটা অনুভূতি, এটা নিয়ে যিনি লেখবার তিনি লিখে গেছেন, তিনি লেখক। আমার কাজ সেটাকে পড়া, খুব সিরিয়াসলি নেওয়া, এবং সিরিয়াসলি নেওয়া মানে ইন দ্য সেন্স আমাকে কখনো ভাবলে চলবে না এটা তো কল্পনা, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কি আছে, এরকমটা নয়, ঠিক তার উল্টো, যে হতে পারে এটা কল্পনা কিন্তু আমি এখন এটার মধ্যে ডুববো, এই সিচুয়েশনটাকে আমি খুব সিরিয়াসলি নেব, এই ঘটনাটাকে, এই ক্যারেক্টারগুলোকে, এই আবেগগুলোকে আমি বোঝার চেষ্টা করব, কোথা থেকে এমন আবেগ আসে, কোথা থেকে একটা ক্যারেক্টার এমনভাবে চলে বা ভাবে বা করে, কোথা থেকে কোন সিচুয়েশনটাকে বর্ণনা করা হচ্ছে, সেই সিচুয়েশনটা কেন এমন, এই ভাবনাগুলো যদি আমি চর্চা না করি তাহলে আমার সাহিত্য চর্চা বৃথা। কারণ গল্পটা যিনি লিখবার তিনি লিখে গেছেন, আমি যদি সেটাকে সারানুবাদ করি, সারাংশ করি, ভাবার্থ লিখি তাহলে হবে না। ঠিক আছে, ভাবার্থ বোঝাটা জরুরি, কিন্তু পরীক্ষার খাতায় শুধুমাত্র ওই গল্পটাকে লিখলাম এটা কিন্তু সাহিত্যের কাজ নয়, অ্যাবসলিউটলি নয়। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে যে সাহিত্যের কাজ কিন্তু ফিকশন যেটাকে আমরা বলি বা যেটাকে আমরা কাল্পনিক বলি সেইটাকে সিরিয়াসলি নেওয়া, সেই সিচুয়েশনের মধ্যে প্রবেশ করা এবং সেখানে ভাবার, বোঝার, অ্যানালাইজ করবার চেষ্টা করা যে কি হয়, কেন হয়, কীভাবে হয়, তার ফলে কি হয়, ভালো হয় না মন্দ হয়, ইম্প্যাক্টস কী কী, দৃষ্টিকোণগুলো কী কী, একই জিনিস, একটা জিনিসকে দেখার অনেকগুলো দৃষ্টিকোণ হয়, সেগুলো কী কী, আমি আমার মতো করে ভাবছি, আরেকটা লোক আরেকটা লোকের মতো করে ভাবছে, সেগুলো কী কী, এগুলোকে বোঝা জন্য আমরা সাহিত্য পড়ি। যদি কারোর সেই ভাবনায় ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু তার জন্য সাহিত্য নয়, সাহিত্য কিন্তু গল্প লেখার জায়গা নয়। ঠিক আছে, আচ্ছা, এরপর 3 নম্বরে আমরা লিখেছি যে কতগুলো সাবজেক্টের প্রতি আমাদের একটা আগ্রহ থাকতে হবে। তোমার কি ইতিহাস পড়তে ভালো লাগে? তোমার কি দর্শনশাস্ত্র পড়তে ভালো লাগে? তোমার কি মনস্তত্ত্ব পড়তে ভালো লাগে? তোমার কি রাজনীতি বা সমাজবিজ্ঞান বা অর্থনীতি এই সব বিষয়ের যে বিভিন্ন আইডিয়াস সেগুলো সম্পর্কে তুমি কি কিউরিয়াস? তোমার কি কৌতূহল আছে? তোমার কি জানতে ইচ্ছে করে? যদি করে সেটা ভীষণ জরুরি সাহিত্যের ক্ষেত্রে। এই যে বিষয়গুলো আমি বললাম, আমার ইতিহাস পড়তে ভালো লাগে না, আমি পলিটিক্যাল, আমার রাজনীতি একদম ভালো লাগে না, আমি কিচ্ছু জানি না, জানতে চাই না, এরম যদি হয় তাহলে সাহিত্য পড়তে গেলে ভুল হবে। কেন? কারণ সাহিত্য তো গল্প বলে বলে আমাদের একটা ধারণা আছে, গল্পগুলো কোথায় ফেলা হয়, এই মানব সভ্যতার বিভিন্ন পরিস্থিতির ওপর ভিত্তি করে সেটাকে ফেলা হয়। সেই পরিস্থিতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক, মনস্তাত্ত্বিক এবং দার্শনিক ইভ্যালুয়েশন করবার চেষ্টা করে সাহিত্য, অ্যানালাইজ করবার চেষ্টা করে, দার্শনিক দিক থেকে অ্যানালাইজ করার চেষ্টা করে সমাজ কোন দিকে যাচ্ছে, এই চলে এলো সমাজ, তারপর সমাজ কোন দিকে যাচ্ছে তার ওপর রাজনীতির ইম্প্যাক্ট কী, কোন ঐতিহাসিক সিচুয়েশনে এই রাজনীতি এইভাবে চলতে শুরু করলো, অর্থনীতি কিভাবে চলে এবং তার ওপর তার প্রভাব সমাজের ওপর কিভাবে পড়ে, এগুলোই তো উঠে আসে আমাদের সাহিত্যে। ফলে সাহিত্য পড়তে গেলে আমাকে কিন্তু এই সাবজেক্টগুলোর প্রতি আকর্ষণ থাকতে হবে। যদি কেউ বলে যে না ফরাসি বিপ্লব কবে হয়েছিল জেনে আমার কাজ নেই, ও আমার মনে থাকে না, তাহলে তার বিপদ। যদি কেউ বলে না এই ক্যাপিটালিজম, কমিউনিজম এসব আমি এইসব শিখব না, তাহলে বিপদ। সাহিত্যে সব এগুলো জানতে হবে, সাহিত্যে কোনো কিছু এগুলোকে বাদ দিলে কিন্তু চলবে না। সেখানে আমাকে ফ্রয়েডও পড়তে হবে, সেখানে আমাকে মার্কসও পড়তে হবে, সেখানে আমাকে ধর্ম বুঝতে হবে, সেখানে আমাকে যুক্তিবাদও বুঝতে হবে, দর্শনও বুঝতে হবে, সব সব এভরিথিং। এবং সবচেয়ে বড় কথা, যে জায়গার সাহিত্য আমি পড়ছি, যে দেশের সাহিত্য পড়ছি, যে সময়ের সাহিত্য পড়ছি, সেই সময়ের ইতিহাস, তার অতীত এবং সেই সময়টা
তার প্রেক্ষাপটটাকে আমাকে বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে আমি বুঝবই না কোন ধরনের সমাজ, কী ধরনের অতীত তার ব্যাকগ্রাউন্ড, এবং কী ধরনের সময়ে, কী ধরনের পরিস্থিতিতে সে এই সাহিত্যটাকে প্রডিউস করছে। যদি আমি সেটাই না বুঝি, যদি আমি সেটাকে কানেক্ট না করতে পারি একটা সমাজের সঙ্গে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে, তার যে প্রডিউসড যে লিটারেচার, সেটাকে যদি আমি কানেক্টই না করতে পারি, তাহলে সাহিত্য পড়ার কোনো মানে নেই। কারণ আবারও বলছি, সাহিত্য মানে গপ্প নয়। সাহিত্য মানে ওই গপ্পের অন্তর্নিহিত সারবস্তুটা এবং তার চর্চা এইখানে, যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা বোঝাটা দরকার। এইটার জন্য আমরা সাহিত্য পড়ি। এটা করে কি হয়, আমাদের ব্রেনের মধ্যে একটা এক্সারসাইজ চলে। তার ফলে আমরা বর্তমান জীবনটাকে, নিজের জীবনটাকে, নিজের চারপাশটাকে, সেই তৈরি হওয়া চোখটাকে দিয়ে আমরা দেখতে পাই। আগে আমার একটা দৃষ্টিভঙ্গি ছিল, এক পেশে দৃষ্টিভঙ্গি। সাহিত্য আমাকে 5 রকম দৃষ্টিকোণ থেকে দেখতে শিখিয়েছে। তখন আমি একটা বিষয় দেখে সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে কমেন্ট করতে শুরু করি না। আমি বোঝার চেষ্টা করি এই বিষয়টাকে কত রকমভাবে বোঝা যায়, কত রকমভাবে দেখা যায়, ভালো মন্দ, ডান দিক বাঁ দিক সব ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখে তারপর সেটাকে পর্যালোচনায় বসি। এইটা হচ্ছে সাহিত্য পড়ার পরে একটা স্টুডেন্টের যে জিনিসটা আসা উচিত। যদি কেউ শুধু গল্প লিখে যায় তাহলে তো তার এই সেন্সটা আসবে না। আর এই সেন্সটা যদি না আসে, তাহলে তুমি এই যে 5টা বছর ইনভেস্ট করবে, জীবনের সময় হচ্ছে সবচাইতে দামি, সেটা জলে গেল। আচ্ছা, এর পরের যে আমাদের যে ক্রাইটেরিয়া আমরা লিখেছি সেটা হচ্ছে ফিলিংস। অবশ্যই সাহিত্যে অনুভূতি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমাদের বুঝতে হয়। অনুভূতির কথা আমি এখানে কেন বললাম, তার কারণ তুমি যখন ফিজিক্স পড়তে যাচ্ছ, কেমিস্ট্রি পড়তে যাচ্ছ, তুমি যখন ম্যাথস পড়তে যাচ্ছ, সেখানে অনুভূতির জায়গা নেই। অনুভূতি কি, একটা মানুষ কীরকম পরিস্থিতিতে কীরকম সে ফিল করছে, সেটা সেখানে নিয়ে চর্চা হয় না। এমনকি তুমি যখন ইতিহাস পড়তে যাচ্ছ, তোমাকে ঘটনা প্রবাহ এবং সেই ঘটনা প্রবাহের ইম্প্যাক্ট কী, কারণ কী, এইগুলোকে নিয়ে তোমাকে চর্চা করা হয়। কিন্তু সেখানেও মানুষের উপর ইম্প্যাক্ট কী সেটা দেখানো হয়। একটা মানুষের মনের ভেতর ঢুকে সে কেমন, নিজে কেমন ফিল করছে একটা সিচুয়েশনে, সেইটাকে ধরা লিটারেচারের মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু নয়। সমাজ কোন দিকে যাচ্ছে সেটাকে ধরা হয়, কিন্তু হিস্ট্রি কিন্তু কখনো লিটারেচারের মতো একটা মানুষের ফিলিংসকে নিয়ে তার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু সেটা নয়। যখন হিস্ট্রি আমাকে কতগুলো ঘটনা প্রবাহ দিচ্ছে, মনস্তত্ত্ব আমাকে দিচ্ছে মানুষের মন কেমন করে ভাবে, কেমন করে চিন্তা করে, কেমন করে তার আবেগ অনুভূতিগুলো বিকশিত হয় বা কীভাবে কাজ করে, যখন দর্শন আমাকে বোঝাচ্ছে একটা মানুষের জীবন দর্শন কীভাবে, সে কীভাবে চলবে, একটা সমাজ কোন দিকে যাবে, একটা মানুষ কোন দিকে নিজের জীবনকে নিয়ে যাবে, সে সম্পর্কে তার চিন্তাভাবনা কীভাবে ধাবিত হয়, এগুলো যখন আমি এক জায়গায় কম্বাইন করি, তখন সেটা আসে সাহিত্যে। ফলে সাহিত্য পড়ার সময় আমাকে বুঝতে হবে একটা মানুষ কোন পরিস্থিতিতে কী আবেগ তার মধ্যে সঞ্চারিত হচ্ছে, কিভাবে সে সেটাকে এক্সপ্রেস করছে, কতটা সে এক্সপ্রেস করতে পারছে অথবা কতটা পারছে না, কি এক্সপ্রেস করতে গিয়ে মানুষ কি এক্সপ্রেস করে ফেলে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করাটা আমার দরকার। ফলে আমার এখানে অ্যানালিসিসের বিষয় কিন্তু আবেগ লিটারেচার পড়ার ক্ষেত্রে। এখন আমরা কেউ কেউ আবেগ জিনিসটা নিয়ে মাথা ঘামাতে ভালোবাসি, কেউ কেউ ভালোবাসি না। ফলে আমাদের এই আবেগকে নিয়ে আমি অ্যানালাইজ করতে চাই কি না, আবেগকে বুঝতে চাই কি না, আবেগের যে এক্সপ্রেশন সেটাকে বুঝতে চাই কি না, ধরতে চাই কি না, সেটা আমাকে ভেবে দেখতে হবে। যদি সেটা আমার মধ্যে থাকে তাহলে লিটারেচার আমার ভালো লাগবে, না হলে বোরিং লাগতে পারে। আচ্ছা, শেষ যে পয়েন্টটা আমি বলবো সেটা ভীষণ 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 ক্রুশিয়াল আজকের প্রেক্ষাপটে। সেটা হচ্ছে লিটারেচার পড়ার সময় আমার আবেগ থাকতে হবে ঠিকই, কিন্তু আজকাল একটা কথা খুব চলছে, ভাবাবেগ। এই ভাবাবেগটাকে কিন্তু দরজার বাইরে রেখে লিটারেচারের ক্লাসে ঢুকতে হবে। কেন স্যার? কারণ লিটারেচার পড়ার সময় তোমাকে একই সঙ্গে যেমন আদিরসাত্মক লেখা পড়তে হয়, তেমন চূড়ান্ত কঠিন তত্ত্বালোচনার মধ্যে ঢুকতে হয়, তোমাকে ধর্মীয় লেখা পড়তে হয়, তোমাকে ধর্মবিরোধী লেখা পড়তে হয়, তোমাকে
আবেগপ্রবণ রোম্যান্টিক লেখা পড়তে হয়, আবার তোমাকে চূড়ান্ত যুক্তিবাদী লেখা পড়তে হয়। তো তোমাকে যেমন একই সঙ্গে প্রেমের কবিতা পড়তে হয়, তোমাকে তেমন একই সঙ্গে একদম মানে যাকে আমরা বলি নিরস, প্রেমবিহীন, আবেগবিহীন এই ধরনের কিছুও পড়তে হয়। তো তখন কিন্তু কোনোটাকেই তোমাকে রাজনৈতিক লেখা পড়তে হয়, আবার তোমাকে সেখানে একটা রাজনৈতিক লেখায় শুধুই রাজনীতি রাজনীতি রাজনীতি, আবার তোমাকে ফ্যান্টাসি পড়তে হয় যেটা সম্পূর্ণ অন্য জগৎ, অন্য কিছু, হ্যারি পটারের মতো দুনিয়া, যেখানে তুমি আলাদা করে আমাদের দুনিয়ার এই এই দ্বন্দ্বগুলো তুমি পাচ্ছ না, এরকমভাবে একটা অন্য দুনিয়ায় তুমি চলে যেতে পারছো। তোমাকে ভূতের গল্প পড়তে হতে পারে। তো অনেক রকম জিনিস তোমাকে পড়তে হবে। তখন তোমাকে বললে হবে না যে আমার এই ধর্ম টর্ম এসব ভাল লাগে না, কিংবা আমার এই ধর্মবিরোধী কথা একদম ভাল লাগে না, আমার প্রেম খুব ভাল লাগে, আমার রাজনীতি ভাল লাগে না, এরকম বললে হবে না। আমার আদি রসাত্মক লেখা একদম ছিছি কি কি অভদ্র এরকম করলে হবে না। ওটাও পড়তে হবে, আবার তত্ত্বালোচনাও করতে হবে, থিওরিটিক্যাল জটিল বিষয়ে সেটা নিয়েও বসতে হবে, সব কিছুই করতে হবে লিটারেচারে। সেখানে কিন্তু কোনো রকম এইটা আমার ভালো লাগে তাই আমি পড়বো, ওইটা আমার ভালো লাগে না তাই আমি পড়বো না, লিটারেচারে কিন্তু এই ছুঁত মার্কটা করলে হবে না। আর লিটারেচারে কিন্তু আবেগ থাকতে হয়, ভাবাবেগ নয়। একটা জিনিস মনে রাখতে হবে, আর্টসের ক্ষেত্রে এবং বৃহত্তর অর্থে মুক্ত চিন্তার ক্ষেত্রে যখনই তুমি ভাবাবেগ নামক অজুহাতটা খাড়া করে আমি এটা ভাববো না, এটা আমার ভালো লাগছে না তাই এটা বাজে, এটা ঠিক নয়, এরকম বলা যাবে না, এই মেন্টালিটি যখনই তুমি আনছো তখনই সেটা কিন্তু মুক্ত চিন্তার বিরোধী। মুক্ত চিন্তা এমন একটা জিনিস, সেখানে কখনোই এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম কথা হয় না। দুনিয়ার বড় বড় সাহিত্যের, বড় বড় আর্টসের বিভিন্ন এক্সাম্পলস আছে যেগুলো একটা সময়ে ব্যান্ড হয়েছে, একটা সময়ে সেগুলো নিয়ে বিতর্ক হয়েছে, সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে, বিভিন্ন বিভিন্ন জিনিস হয়েছে, কারণ সেটা ভাবাবেগে আঘাত এনেছে। আমার বক্তব্য এখানে যে যখন গ্যালিলিও বলেছিলেন যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, তখনও মানুষের ভাবাবেগে আঘাত লেগেছিল। যখন ডারউইন বলেছিলেন তার থিওরি অফ ক্রিয়েশন, তখনও মানুষের ভাবাবেগে আঘাত লেগেছিল। ভাবাবেগ দিয়ে কিছু হয় না, সত্যটাকে অনুসন্ধান করার মধ্যে দিয়ে হয়, এবং সত্য অনুসন্ধান করতে গেলে অনেক ভুল জিনিস মানুষ করে, অনেক ভুল জিনিস মানুষ হাতড়ে বার করে, তারপর আবার অনেক ভুল জিনিস হাতড়ে বার করে, এভাবে মানুষ ক্রমশ সত্যের দিকে এগিয়ে যায়। বেশ কিছু ভুল হবে। তোমরা যখন ক্লাস 10-এ হোক 11-এ হোক, তোমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, তোমরা দেখেছো যে কতবার অ্যাটমের স্ট্রাকচার কেমন হয়, তা নিয়ে কতবার কতজন বিজ্ঞানী কত রকম স্ট্রাকচার দিয়েছেন। প্রত্যেকবারই আমরা মনে করেছি এটা ঠিক, তারপরে আবার আরেকটা স্ট্রাকচার, না আগেরটাই এই ভুল ছিল, পরেরটাই। শেখার, যে কোনো বিষয়ে শেখার, বা একজন মানুষ যখন শিক্ষা নিয়ে ভাবছে, মুক্ত চিন্তা করার তার মানসিকতা আছে, তাকে কিন্তু শুধুমাত্র লার্নিং নিয়ে ভাবলে হয় না, তাকে ভাবতে হয় যে আমি শিখব, লার্ন করব, তারপর যদি সেই লার্নিংয়ের মধ্যে কখনো কোনো খুঁত বেরোয়, ভুল বেরোয়, সেটাকে আনলার্ন করব, অর্থাৎ মস্তিষ্ক সেটাকে বের করব, এবং নতুন যে ধারণা আসবে, যেটা পুরনো ধারণাকে সরিয়ে আসবে, সেটাকে আবার গ্রহণ করব, রিলার্ন করব। শুধু লার্নিং দিয়ে জীবন চলে না। লার্নিং, আনলার্নিং অ্যান্ড রিলার্নিং, এই তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ভাবি কি, কটা জিনিস আমি একটু মুখস্থ করলাম, এইটাই ঠিক, ব্যাস, এই আইডিয়াটা আমার, ব্যাস, এর বিরোধী কোনো আইডিয়া হতে পারে না। লিটারেচার কিন্তু এমন সাবজেক্ট নয় বাবা। যদি তোমার মধ্যে এই ভাবাবেগ থাকে যে আমি এইখানে আমার সেন্টিমেন্ট, এইখানে আঘাত দিয়ে কেউ কথা বলতে পারবে না, লিটারেচার এই কথাটার বিরোধী। লিটারেচারে প্রচুর পরস্পর বিরোধী আইডিয়া এসছে, আসবে, এবং প্রত্যেকটা আইডিয়ায় স্থান পাবে। সময় বিচার করবে কোন আইডিয়াটা কতটা গ্রহণযোগ্য, মানুষ বিচার করবে না। যদি তোমার মধ্যে এই সেন্টিমেন্টালি অফেন্ডেড হওয়ার যে একটা ফ্যাশন, এই ফ্যাশনের ব্যাধিতে যদি তুমি গ্রস্ত না হও আর কি, তাহলে তুমি সাহিত্য নিতে পারো। তো এই 5টা কন্ডিশনস আমি বললাম, এই কন্ডিশনসগুলো আগে
তোমরা ভেবে দেখবে যে তোমাদের মধ্যে এই কন্ডিশনসগুলো আছে কি না, এই কন্ডিশনসগুলো ম্যাচ করছে কি না, তোমরা এই কন্ডিশনসগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারবে কি না। যদি মনে করো যে হ্যাঁ এগুলোর সঙ্গে আমার যায়, এগুলোর সঙ্গে আমার অসুবিধা নেই, বরং এগুলো আমার খুব ভালোই লাগছে, তাহলে তুমি সাহিত্য নিতে পারো। যদি আমার ভিডিও ভালো লাগে, অথবা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, সেটা স্বাভাবিক, কারণ সত্যি কথা তো, সত্যি কথা অনেক সময় খারাপ লাগে। সত্যি কথা একটু মানে কি বলবো, ওটা একটু কুইনাইনের মতো, একটু তেতো। হ্যাঁ, তো সত্যি কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি কেন এই কথাগুলো বললাম, আমি এই কারণে বললাম, না জেনে না বুঝে প্রপার গাইডেন্স না থাকার ফলে ভুল ধারণা নিয়ে অনেকে অনেক কিছুতে এসে পড়ে, সাহিত্যেও অনেকেই এসে পড়ে, অনেক ভুল ধারণা নিয়ে এসে পড়ে। তারপর সে তার জীবনের 5টা বছর ইনভেস্ট করছে, অথচ সে কোনো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, সে বুঝতে পারছে না সে কী করছে, কেন করছে, তার ভালো লাগাটা আসছে না। আমি তো সেটা চাইবো না। আমি চাইবো একজন সেই সাবজেক্টে যাক যে সাবজেক্টটাকে নিয়ে সে পরবর্তী জীবনটা কাটাতে পারবে, যে সাবজেক্টটাতে আসার সময় এটা ভাবছে না এইটা নিয়ে পড়লে আমি এই পাবো, তারপর এই হবে, তারপর ওই হবে, যে এটা ভাবছে না, যে ভাবছে না আমি এটা নিয়ে পড়তে চাই কারণ এটা আমার ভালো লাগে, এইটা আমি চাই। কারণ সে জীবনে আর কিছু পাক আর না পাক, আমাদের সাহিত্য খুব মানে দেখো, আমরা যখন সাহিত্যে আসি খুব আনন্দের সাবজেক্ট বলে মনে হয় সাহিত্য, তারপরে সাহিত্য পড়ে বেরোনোর পরে ম্যাক্সিমাম লোকই একটা ডিপ্রেসড টাইপ হয়ে যায়। তো সাহিত্য আমি বলবো খুব ডিপ্রেস করে দেয়। তো এনিওয়ে, সেই ডিপ্রেসিভ মেন্টালিটি দিয়ে আমি বলি যে সাহিত্য আমাদেরকে এটা অন্তত বোঝায় যে তুমি জীবনে কি পেলে না পেলে তার থেকে বড় কথা তুমি কি এটা ভাবতে পারো যে কিছু পাই আর না পাই, আমার এই সাবজেক্টটা নিয়ে আমার চলে যাচ্ছে, চলে যাবে, এই সাবজেক্টটা নিয়ে আমি সুখী, এইটা যদি তুমি ভাবতে পারো তবে সাহিত্য মনে করবে যে না আমি সাকসেসফুল, আমি একটা মানুষকে সুখী করতে পারলাম। সেটার জন্য এই কন্ডিশনসগুলো জরুরি, নিজেকে যাচাই করা জরুরি যে আমার এই সাবজেক্টটা আমার জন্য সুটেবল কি না, তারপর এই সাবজেক্টে আসা জরুরি। কারণ আমি দেখেছি যখনই এই সাবজেক্টে আসার পরে স্টুডেন্টদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে বলা হয়, হিস্ট্রি এরকম একটা এক্সপ্রেশন আসে, কিংবা লিঙ্গুইস্টিক্সের বই, আমাদের সবারই কম বেশি কোনো না কোনো এক সময় লিঙ্গুইস্টিক্স, ফিলোলজি, কি দরকার বাবা, মানে এরকম একটা ফিলিং এসছে, এটা অনেকেরই আসে। কিন্তু আগে যদি আমার একটা ধারণা না থাকে যে আমি কি নিয়ে ডিল করতে যাচ্ছি, তাহলে কি হয়, একটা সাবজেক্ট ভুলভাবে সেটাকে চয়ন করা হয়ে যায়। এবং একটা জিনিস যখন তুমি জীবনের এত বড় একটা ডিসিশন একবার ভুল চয়ন করে ফেলো, সেখান থেকে মানে আবার ঘোরা, আবার ট্র্যাক চেঞ্জ করা, এটা অনেক সময়ই কিন্তু সম্ভব হয় না। বিশেষ করে আমাদের মতো সাংঘাতিক পপুলেশনের দেশে, যেখানে সামান্যতম খুঁতের জন্য অনেক কিছু এসে যায়, সেখানে তোমার মনে হলো তুমি একটা পড়া ছেড়ে দিলে, আবার আরেকটা পড়ায় চলে গেলে, এবং তারপরেও তোমাকে ইন্টারভিউ বোর্ডে তোমাকে বিভিন্ন প্রশ্নের সেটা নিয়ে খুঁত ধরে প্রশ্ন করা হবে, এটা তুমি জানো। সুতরাং আমরা চাই একটা নিট অ্যান্ড ক্লিন কেরিয়ার রাখতে। তো সামান্য থেকে সামান্যতম ভুল, যে দেশে এরকম ভয়ঙ্কর পপুলেশন, সে দেশে সেই ভুল কিন্তু খুব কস্টলি, ভীষণ কস্টলি। যে দেশের পপুলেশন কম, বারবার পপুলেশনের কথা এই কারণে বলছি, পপুলেশন কম মানে কম্পিটিশন কম, কম্পিটিশন কম মানে সে দেশে তুমি কি করেছো, তুমি কি করতে পারো, তোমাকে একটা কাজ দিয়ে দেখানো হলো যে তুমি সেটা করতে কতটা পারছো, সেই অনুযায়ী তোমাকে কাজ দেওয়া হবে। আর আমাদের দেশে প্রবল কম্পিটিশন, সবাই পাস করে বসে আছে, সবাই পরীক্ষা দিচ্ছে, সবাই প্রচুর নম্বর পাচ্ছে, সবাই বলতে আমি সকলের কথা বলছি না, আমি বলছি একটা হিউজ নাম্বারে যে পরিমাণ মানে শূন্যস্থান আছে তার তুলনায় অনেক বেশি মানুষ হয়েছে। ফলে কি হয়, আমাদেরকে একদম মানে কি বলবো, প্রত্যেককে একদম পারফেক্ট হতে হবে, কোনো খুঁত থাকবে না, এরকম একটা ব্যাপার চলে আসে। তখন আমরা না জীবনে খুব বেশি ভুল করার সুযোগটা পাই না। তাই আমি বলতে চাইছি যে ভুল করো না, ভেবে চিনতে এসো, যদি আসো ডেডিকেশান নিয়ে এসো, হ্যাঁ, তারপর বাকিটা ভবিষ্যৎ বলবে। বেশ, যদি ভিডিওটা ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট তো করো, আর যদি গাইডেন্সের দরকার হয় নিচে ডেসক্রিপশানে আমার ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, যোগাযোগ করো। আজকের মতো টাটা।